আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। এই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, হামের কথাবার্তা চলুন সরাসরি ঘটনায় চলে যায়। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথাবার্তা চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রবিন, আপনাদের মাঝে প্রথমবার একটি ঘটনা তুলে ধরলাম। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে। যাই হোক, আমি আর কথাবার্তা চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি একদিন আমার বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমার মামা বাড়িতে। আমি জানতাম না আমার মামা বাড়িতে যাওয়ার আগে একটি নদী পড়ে, কারণ আমি প্রথমবার গিয়েছি। আমি প্রথমে বাসে উঠলাম। বাসটি আমার নানা বাড়ির গ্রামের আগে নামিয়ে দিল। বাসের ড্রাইভার বলল, এখান থেকে আপনি ঘাটটি পের হলেই আপনার মামা বাড়িতে যেতে পারবেন। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি কিছু দূরে হেঁটে যেতেই নদীটা আমার সামনে পড়ল। তখন ছিল গভীর রাত। রাতের প্রায় সেই মুহূর্তে 2:30-এর মতো বাজে। আমি কিছু দূর হেঁটে গেলাম। কিছু দূরে হেঁটে যেতেই নদীটা আমার সামনে পড়ল। নদীতে কোনো লোক ছিল না, চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। আমার একটু সামনে কি হচ্ছে আমি এটা মোটেও বলতে পারবো না। আমার মোবাইলের আলোটা ঠিক যতদূর পর্যন্ত যাচ্ছে আমি ঠিক অতদূর পর্যন্তই দেখতে পাচ্ছি। এর বাইরে কিছুই দেখতে পাই। আমি আমার বন্ধু মামুনকে নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। যতই সামনের দিক যাচ্ছি ততই যেন আরো বেশি অন্ধকার হয়ে আসতেছে। এমনিতেই কিছুই দেখা যাচ্ছে না। আরো এগিয়ে যাচ্ছি, আরো মনে হচ্ছে বেশি অন্ধকার। শুধু অন্ধকারই না, এবার একটু অন্যরকম কিছু চোখে পড়লো। এবার দেখলাম অনেক কুয়াশা। বিষয়টা একটু অস্বাভাবিক, কারণ গোটা রাস্তায় এলাম, কোথাও কুয়াশা নেই। এখানে এত কুয়াশা কই থেকে জন্ম নিল? আমি সামনে দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে নদীর কাছে একদমই চলে এলাম। একটি নৌকা দেখলাম। নৌকাতে কোনো মানুষ ছিল না। আমি মোবাইল আলোতে বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি নৌকার ভিতরে কেউই নেই। আমি আমার বন্ধু মামুনকে বললাম, নৌকাতে তো কেউই নেই, এখন কি করব? মামুন আমাকে বলল, চল নৌকা দিয়ে আমরা দুজনে চলে যাই। আমি প্রথমে রাজি হইনি। অনেকক্ষণ যাবত বসে আছি, নৌকার আশেপাশে তো কেউই আসে না। কি করব বুঝতে পারি না। অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। লাস্টে সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, আমরা দুজনেই নৌকা দিয়ে চলে যাব। যেমন কথা তেমন কাজ। প্রথমে আমার বন্ধু মামুন উঠে পড়ল, তারপরে নৌকাতে আমি উঠে পড়লাম। দুজনে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছি। নদীর মাঝ বরাবর যেতে নৌকাটি আচমকায় থেমে গিয়েছে। নৌকা কোনো দিকেই নড়াতে পারছি না। নৌকা অনেক সরানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা ব্যর্থ হই। নদীর মাঝ বরাবর নৌকাটি থেমে গিয়েছে। এই জায়গায় পানিও অনেকগুলা। এই ছোট্ট একটি নৌকা কিভাবে বা আটকে পড়ল? বিষয়টা একটু অস্বাভাবিক। আমার বন্ধু আমাকে বলল, এটা কি কোনো ভূতের কাজ হতে পারে? আমি বললাম, আরে না, ভূত বলে কিছু আছে নাকি? আমার বন্ধু মামুন আমাকে বলল, আরে পাগল নাকি তুই, ভূত তো অবশ্যই আছে। ভূতের কথাটি শুনে যেন আমি থমকে গিয়েছি। ভূত বলে যদি সত্যি কিছু থেকে থাকে, তাহলে তাদেরকে দেখা যায় না কেন? এরকম নানান প্রশ্ন আমার মাঝে ঘুরপাক খেতে লাগলো।
আমি মাসুমকে বললাম, আরে ভাই, বাদ দে তো এসব কথা, এসব আজগুবি গল্প বাদ দে। অন্য কিছু যদি বলতে চাস তাহলে বল, নাইলে বলার দরকার নেই। আর আমাকে একটা বুদ্ধি দিয়ে এখান থেকে কিভাবে নৌকাটা সরাবো। আমি অনেকভাবে চেষ্টা করলাম, নৌকাটি সরাতে পারতেছি না। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পরেও নৌকাটি ওখান থেকে সরাতে পারছি না। কি করব বুঝতে পারি না। নৌকাটি যেন এক চুলো নড়াতে পারতেছে না। দুইজন মানুষ অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছি, নিচে তো তেমন কিছু বেঁধে আছে এরকম মনে হচ্ছে না। শেষ পর্যন্ত নৌকাটি ওখান থেকে নড়াতে পারলাম না। লাস্টে নৌকায় দুজনেই বসে পড়লাম আর চিন্তা করতেছি কি করব। পরে আমার মনে হলো, এখন তো মামার কাছে ফোন দিলেও হবে। হ্যাঁ, আমি মামার কাছে ফোন দিলাম। আমার মামা ফোনটি রিসিভ করতেছে না। আমার বন্ধু মামনও আমাকে বললাম, হয়তো বা তোর মামা ঘুমাচ্ছে। কথাটি শুনে যেন আমি আরো একটু বার অবাক হয়ে গেলাম। অবাক হওয়ারই কথা, এখন তো নামাজের সময়, একটু পরে আজান দিবে। এই সময় তো আমার মামা ঘুমায় না। আমার মামা আজানের কিছু না হলেও 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়বে। এখন তো কিছুক্ষণ পর আজান দিবে ফজরে। হ্যাঁ, এসব কথা ভাবতে ভাবতেই ফজরে আজান দিয়ে দিল। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকাটি মনে হলো হালকা হয়ে গিয়েছে। আমি বইটা দিয়ে নৌকাটি একটু চাপ দিতেই নৌকাটি ওখান থেকে সামনে দিকে এগিয়ে গেল। আমরা মনে একটু স্বস্তি পেলাম। আমরা নৌকাটি খুবই দ্রুত টান দিয়ে খেয়ার ওই পাশে চলে গেলাম। খুবই দ্রুত দুজনে নৌকাটি থেকে নেমে গেলাম। নেমে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে ফজরের আজান দিচ্ছে। আরেকদিকে মনে হচ্ছে আমাদের পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। আমরা পিছন থেকে দুজনেই ঘুরে তাকাই, কিন্তু কাউকে দেখি না। আমার বন্ধু মামুন আমাকে বলল, পিছনে কি কাউকে দেখেছিস? আমি বললাম, না। তুই দেখেছিস? মামুন বলল, না, আমি তো কিছু দেখিনি। আমি বললাম, আমার তো মনে হচ্ছে পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। মামুন আমাকে বলল, আচ্ছা, এইসব বিষয় বাদ দে, চল আমরা দ্রুত তোর মামা বাড়িতে চলে যাই। মামুন আমাকে বলল, তোর মামা বাড়ি এখান থেকে আরো কত দূরে? আমি বললাম, আর বেশি একটা দূরে না, অল্প কিছুক্ষণে হেঁটে গেলে হবে। হ্যাঁ, আমি আর আমার বন্ধু মামুন দুজনে হেঁটে যাচ্ছি আর চিন্তা করতেছি। পিছনে সেই অদ্ভুত আওয়াজটি আর নেই। আওয়াজ বলতে পিছনে যে কেউ একজন হেঁটে আসতেছে, এই অনুভূতিটা যে সেই মুহূর্তে হয়েছিল, এটা আর হচ্ছে না। আমরা এসব কথা ভাবতে ভাবতে আমার মামা বাড়িতে চলে যাই। আমি 3 দিন আমার মামা বাড়িতে ছিলাম। আমার সঙ্গে আর খারাপ কিছু হলো না। 4 দিনের মাথায় ওখান থেকে ফেরত আসার সময় দিনের বেলায় নৌকাটি দিয়ে নদীটা পার হয়ে চলে এসেছি। আমার সঙ্গে আর খারাপ কিছু ঘটেনি। আমি ওখান থেকে আবার আমার বাড়িতে চলে আসি। বেশ কিছুদিন কেটে গিয়েছে, আমার আর খারাপ কিছু অনুভূতি হলো না। আমারও আর তেমন কোনো সমস্যা হলো না। আমার বন্ধুর আর কোনো সমস্যা হয়নি। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না ঘটনাটি সুমন ভাই আপনার কেমন লাগবে। আমার ছোট্ট একটি ঘটনা, আশা করছি আপনি সবার মাঝে ছড়িয়ে দিবেন। এটা আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে। আমি অনেক দিন যাবৎ আপনার ঘটনাগুলো শুনে থাকি, শুধু এই চ্যানেল না, আগেও এসকে সুমন খান প্লাস তার সঙ্গে বিডি মিউজিক চ্যানেলেও আমি আপনার সঙ্গে যুক্ত আছি। যাই হোক, আশা করব সুমন ভাই আপনি আমার ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। ছোট্ট ঘটনা দেখে অবহেলা মনে করবেন না। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। সুমন ভাই আপনি ভালো থাকবেন।
এই বলে রবিন তার ছোট্ট ঘটনাটি শেষ করে। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে। আমার তো পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর একটি কথা, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019621356008। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আপনারা সবাই যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকের গল্পটা খুবই রিকোয়েস্টের একটি গল্প। আজকের গল্পটা আমি রেকর্ড করতে চাইছিলাম না, কিন্তু এক ভাই আমাকে খুবই রিকোয়েস্ট করে, তার কারণে আমি গল্প রেকর্ডে বসে যাই। রেকর্ড করতে চেয়েছিলাম না, কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, শরীরটা অনেকটাই খারাপ। যাই হোক, এসব কথা আর বলবো না, চলুন আমরা গল্পে ফিরে যাই। আজকের গল্পটা ঠিক যেরকম ভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার নাম আবু বকর। আমি ছোটখাটো একটা সাংবাদিক। আমার আশেপাশে যে ঘটনাগুলো ঘটে যায় আমি তার ছোটখাটো একটা রিভিউ নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, প্লাস তার পাশাপাশি ফেসবুক পেজও আছে। আমি একদিন একটা নিউজ সংগ্রহ করার ক্ষেত্রে আমি আমার গ্রামের দিকে রওনা দিই। যেতে যেতে প্রায় রাত 3টা বাজে। আমি আমার গ্রামের অনেকটাই কাছাকাছি চলে আসি। আমার গ্রামে ঢোকার আগেই একটি জঙ্গল পড়ে। সেই জঙ্গলটা পার হতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। তা জঙ্গলের ভিতর ঢুকতেই প্রথমেই কিছু দূর যেতেই আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে যায়। আমি একাই ছিলাম, আমি একাই বাইক নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বাইকের চাকাটা পাংচার হওয়ার আমার খুব একটা অস্বাভাবিক মনে হলো না। কিছু দূর গাড়িটা হাঁটিয়ে নিয়ে গেলাম, কারণ আশেপাশে কোনো গ্যারেজ নেই। গ্যারেজ আছে জঙ্গল থেকে প্রায় 15 থেকে 20 মিনিট যাওয়ার পরে একটি বাজার পড়বে, বাজারে একটি গ্যারেজ আছে। এত রাত্রে তো গ্যারেজটাও খোলা থাকবে না। এসব কথা ভাবতে ভাবতেই আমি সামনের দিকে এগোতে থাকি। কিছু দূর যেতেই একটি অস্বাভাবিক জিনিস আমার চোখে পড়ল। এত রাত্রেবেলা প্রায় 20 থেকে 15 জন লোক, সবগুলোই সাদা কাপড় পরা, কাঁধে একটি লাশ খাটনিতে বয়ে নিয়ে যাচ্ছে আর দোয়াদরুদ করতেছে। আমি লাশটার পিছনে ছিলাম। আমার থেকে প্রায় 15 থেকে 20 হাত আগে সেই লোকগুলো লাশ থেকে নিয়ে যাচ্ছে। আমি খুব একটা অস্বাভাবিক মনে করলাম না। প্রথম দিকে একটু অস্বাভাবিক ভেবেছিলাম, পরে চিন্তা করলাম
যে মানুষ মারা যেতেই পারে, রাত্রেবেলা হয়তো বা মাটি দিচ্ছে। আমি আরেকটা দিনের চিন্তা করলাম যে তাদের সঙ্গে জানাজারা অংশগ্রহণ করব। এই কথা ভাবতে ভাবতে তাদের পিছন পিছনে যেতে থাকি। কিছুক্ষণ হাঁটতেই তারা সে লাশ থেকে নিচে নামালো রাস্তার মাঝ বরাবর। নামিয়ে ওখানেই তারা জানাজা শুরু করলো। আমিও তাদের সঙ্গে পিছনে জানাজায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেই। আমার কাছে পানির বোতল ছিল, ওখান থেকে অজু করে নেই। অজু করে তাদের সঙ্গে জানাজায় অংশগ্রহণ করি। জানাজায় শেষের দিকে তখনই আমার পিছনে হঠাৎ করে একটি লোক এসে দাঁড়িয়ে পড়ে। সেই লোকটি যেন চোখের পলকে ওখানে দাঁড়িয়ে যায়। আমি তো সালাম ফিরেই সেই লোকটিকে আমার চোখের সামনে দেখি, কিন্তু তাদের কারো মুখ দেখতে পারি না। জানাজার শেষে সেই লোকটি আমাকে ভাঙা কণ্ঠে বলল, তুমি কে? তুমি এখানে কি চাও? তুমি এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু তোমারও ঠিক এদের মতোই হাল হবে। আমি তো একটু ভয় পেলাম যে লোকটি কে, এসব কথা কি কারণে বলতেছে। আমি তাকে বললাম, কেন, কি হয়েছে, আপনারা কে? সে লোকটি আবারও আমাকে ভাঙা কণ্ঠে বলে উঠল, তুমি কি কথা বোঝো না? এখান থেকে চলে যাও বলতেছি, নাহলে কিন্তু তুমি এক্ষুনি মারা যাবে। এখান থেকে চলে যাও, নাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তারপরে আমি ওই লোকটিকে বললাম, তুমি কে? তুমি আমার দিকে ফিরে তাকাও, আমি তোমাকে দেখব। সে লোকটি আবারও আমাকে বলল, আমাকে তোমার দেখতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। আমি লোকটিকে বললাম, আমি এখান থেকে যাব না। সেই কথা শুনেই আরেকটি লোক আমার দিকে ফিরে তাকায়। সে লোকটি চেহারাটা অসম্ভব সুন্দর দেখতে। লোকটি বয়স্ক হলেও তার চেহারাটার মধ্যে এখনো অনেকটাই মায়া কাজ করে। আমি লোকটিকে দেখে খুবই ভালো লাগলো আমার। লোকটির অনেক বড় দাড়ি ছিল, সে সাদা পোশাক পরেছিল, তার গায়ের রংটাও ছিল সাদা। লোকটিকে আমি সালাম দিলাম। লোকটি সালামের জবাব দিল। জবাব দিয়েই আমাকে যে কথাটি বলল এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। লোকটি আমাকে বলল, তুমি এখান থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও, নাহলে কিন্তু এরা যদি তোমাকে দেখে তাহলে তোমাকে মেরে ফেলবে। এক্ষুনি চলে যাও। আমি সেই বয়স্ক লোকটিকে বললাম, কেন, এখানে থাকলে কি অসুবিধে, আর আপনারা কে? আপনাদের পরিচয় দেন, তাহলে আমি এখান থেকে চলে যাব। লোকটি আবার আমাকে বলল, আমরা জিন, জিনেদের জানা যায় মানুষেরা অংশগ্রহণ করতে পারে না। তুমি এখান থেকে ব্যস্ত চাইলেই চলে যাও, এক্ষুনি চলে যাও। এখানে আর এক সেকেন্ডও দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। সেই কথাটা শুনে আমি তো প্রচন্ড অবাক হয়ে গেলাম, আর আমার সারা শরীরটা যেন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমি ওখান থেকে পিছন দিকে দৌড়ে পালালাম। পালানোর সময় একটি জিন আমাকে দেখে ফেলে অন্য জিনদেরকে বলে, দেখো, মানব জাতি আমাদের সঙ্গে এসেছে। তাই বলেই সেই জিনটা আমার পিছনে ধাওয়া করতে লাগলো। আমি তো যান বাঁচানোর জন্য ওখান থেকে দৌড়ে পালালাম। পালাতেই কিছু দূর যেতে একটি গাছের সামনে আমি দাঁড়িয়ে পড়ি। ওখানে ওই জিনটা আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়ে পিছন থেকে আমাকে বলল, কি ব্যাপার, তুই কি পালিয়ে বাঁচতে পারবি? কখনো না। তুই আমাদের জানাজায় কেন অংশগ্রহণ করেছিস? আমি সে লোকটিকে বললাম, কেন, আমরা মানুষ দেখে নাকি জিনদের জানাজায় অংশগ্রহণ করতে পারবো না? জিনটি আমাকে বলল, পারবি, কিন্তু এই রাত্রে আমাদের সঙ্গে তোর জানাজায় অংশগ্রহণ করাটা মোটেও ঠিক হয়নি। এর ফল তুই ভোগ করবি, অবশ্যই ভোগ করবি। এর ফলাফল তুই খুব শীঘ্রই পাবি। আমি তাকে বললাম, যত যা হয় দেখা যাবে, আমি এখন এখান থেকে চলে যাব। সেই জিনটি আমাকে বলল, যাওয়াটা কি এতই সোজা? তোর পিছন দিকে ঘুরে দেখ,
পিছন দিকে ঘুরেই দেখলাম আমার পিছনে আরো 4 জন জিন দাঁড়িয়ে আছে। তারা আমাকে ধরার চেষ্টা করলো। এরই ভিতরেই সেই ওই বয়স্ক জিনটি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়েই ওই জিনদেরকে কি জানে একটা বলার সঙ্গে সঙ্গে সেই জিনেরা ওখান থেকে চলে যায়। আমাকে সেই জিনটি বলল, তুমি যত দ্রুত সম্ভব এই এলাকা ছেড়ে চলে যাও, নাইলে কিন্তু তোমাকে এরা মেরে ফেলবে। তাড়াতাড়ি চলে যাও, কিছুক্ষণের জন্য আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি। এর মধ্যেই তুমি জঙ্গলটা পার হয়ে চলে যাবে। তোমার হাতের সময় খুবই কম, বাঁচতে চাইলে এখান থেকে পালাও। সেই কথা শুনে আমি ওখানে আর দেরি করলাম না, যত দ্রুত সম্ভব সেই জঙ্গল থেকে বেরোনোর জন্য দৌড় দেই। এক দৌড়েই আমি জঙ্গল থেকে বেরিয়ে চলে আসি। জঙ্গল থেকে বের হয়ে এসেই আমি আমার মোবাইলের দিকে তাকাই। আমার মোবাইলে দেখি তখন প্রায় 5:45 মতো বাজে। ওখান থেকে কিছু দূর হাঁটে যেতেই ফজরের আজান দিয়ে দিল। আমি একটি মসজিদের সামনে দাঁড়িয়ে ওখানে ফজরের নামাজটা আদায় করে আমি এসব বিষয়ের জন্য খুবই অনুতপ্ত হই। আমি মসজিদ থেকে বের হয়ে সোজা আমার বাড়িতে চলে যাই। যে আমার প্রায় 3 থেকে 4 দিন যাবৎ প্রচন্ড জ্বর। আমি ভালো একটা কবিরাজ দেখাই, দেখে জ্বরের জন্য কিছু গাছন্ত ওষুধ নেই এবং সাথে ঝাড়াফু দিয়ে দেয়। ঝাড়াফু নিয়ে ওষুধ দিয়ে আমার অনেকটাই ভালো অনুভব করলাম। কিছুদিন পরে আমি আবার ঢাকায় ব্যাক করি। সেই থেকে এখন পর্যন্ত আমি আর আমার গ্রামের রাত্রেবেলা কোনো সময় যাইনি। যাই হোক সুমন ভাই, আমার ছোট্ট একটি অভিজ্ঞতার কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আর আমি প্রথমবার জিনের জানাজায় অংশগ্রহণ করি। আল্লাহ যেন এই ওসিলায় আমাকে জান্নাতবাসী করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। যাই হোক, আবু বকর ভাইয়ের গল্পটি আমার তো প্রচন্ড ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কেউ কি এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে সেই ঘটে যাওয়া ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করবেন। আমরা আপনার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটি সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদেরকে যদি শেয়ার করতে চান তাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার না, পাশাপাশি ইমেল অ্যাড্রেসও দেওয়া থাকবে। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaari00@gmail.com। আমাদের ইমেলও আপনারা আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প উপহার দিচ্ছি। আমাকে যিনি আজকে এই ঘটনাটি পাঠিয়েছে তিনি আমার খুবই কাছের একজন লোক। তিনি আমাকে গতকাল রাত্রে ফোন দিয়েছিল। ফোন দিয়ে আমাকে ঘটনাটি পুরোটা শুনিয়েছে আগে, তারপরে তিনি আমাকে ঘটনাটি পাঠিয়ে দিয়েছে। আমার তো ঘটনাটি ভালোই লাগলো, জানি না আপনাদের কেমন লাগবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি আপনি আমাকে চিনতে পেরেছেন। যাই হোক, আমি রুমি আপনাদের মাঝে একটি ঘটনা উপহার দেব। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। যাই হোক, আমি আর বাজে কথা বলবো না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি তখন গ্রামে থাকি। গ্রামে থাকা অবস্থায় আমার আব্বু আর আমার আম্মু আমাকে বাড়িতে রেখে আমার খালার বাসায় গিয়েছিল বেড়াতে।
হঠাৎ করে যাওয়ার কিছুক্ষণ পর থেকে তুমুল হারে বৃষ্টি শুরু হয়। সারাদিন অনেকটাই বৃষ্টি পড়েছে। রাত 10টার পর থেকে কিছুটা কম। সারাদিন দরজাটা বন্ধই ছিল। শুধু আমার না, প্রত্যেকটা ঘরেরই দরজা বন্ধ। দরজা বন্ধ রেখে সবাই ঘরের ভিতরে শুয়ে আছে। শুয়ে থাকবে নাই বা কেন? এই বৃষ্টির ভিতরে কে আর বাইরে যাবে? সবার মতো আমিও ঘরেই ছিলাম। তখন বাজে রাত প্রায় 10:30টার মতো। হঠাৎ করে আমার ঘরের দরজায় কেউ একজন টোকা দিচ্ছে। আমার তো গাওটা শিউরে উঠেছে। জানি না এত রাত্রে কে বা দরজায় টোকা দিচ্ছে। আমি ডাক দিলাম, কে তুমি? কে দরজায় টোকা দাও? তোমার পরিচয় দাও। কেউ কোনো কথা বলে না। আমি আবারও ডাক দিলাম। এবারও কেউ আর আমার কথার জবাব দিল না। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। কি করব বুঝতে পারি না। একা ঘরে, তার উপরে যুবতী মেয়ে। কি করব বুঝতে পারি না। হাতের কাছে যা পাই তাই নিয়ে দাঁড়িয়ে থাকি। আমার হাতের কাছে একটি হাসা ছিল। হাসাটি নিয়ে দাঁড়িয়ে আছি। কেউ যদি দরজাটা ভেঙে ভেতরে ঢোকে, তাহলে আমি নিজেকে বাঁচানোর জন্য এই হাসাটি ব্যবহার করব। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি। কেউ আর দরজা টোকা দেয় না। আমি মনে করেছিলাম হয়তোবা আমাদের আশেপাশেরই কোনো লোক, সে হয়তোবা চলে গিয়েছে। আমি শুতে চলে গেলাম। শুয়ে পড়েছি। চোখে আমার প্রচন্ড ঘুম। হঠাৎ করে আবারও সেই দরজায় টোকা দিচ্ছে কেউ একজন। আমি চমকে উঠলাম। লাফিয়ে বসে পড়লাম বিছানায়। আমি ডাক দিলাম, কে তুমি? দরজা টোকা দিচ্ছ? আমাকে তোমার পরিচয়টা দাও, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি চিৎকার দিতে বাধ্য হব। কেউ কোনো কথা বলে না। আমি ভয়ে ভয়ে দরজার কাছে গেলাম। যে উপর হয়ে নিচ দিয়ে দেখতে লাগলাম কে আছে বাইরে, তাকে যদি দেখা যায়। নিচ দিয়ে ভুলকে দিতেই আমার সারা শরীরটা যেন শিংড়ে উঠেছে। আমার হৃৎপিণ্ডটা যেন থেমে গিয়েছে। আমি নিজ দিয়ে ভুলকিতে যেটা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজার ফাঁক দিয়ে দেখলাম কালো দুটি পা। পা দুটি অনেক কালো, কিন্তু হাওয়ায় ভেসে আছে। বিষয়টা দেখে যেন আমি আর ঠিক থাকতে পারলাম না। ওখান থেকে লাফিয়ে উঠে ঘরের এক কোণা যেয়ে বসে পড়লাম। কি আর করব? এই লোকটি কে? শূন্যে ভেসে আছে। আমি তো ভয় পেয়েছি। কি করব বুঝতে পারতেছি না। না পারছি বাইরে যেতে, না পারছি কাউকে ডাক দিতে। আমি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলাম, কে 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 তুমি? আমার কাছে কি চাও? এখান থেকে চলে যাও। আমি তোমাকে দেখেছি। তোমাকে দেখে আমি অনেক ভয় পেয়েছি। এখান থেকে চলে যাও। হঠাৎ করে দরজার নিচ দিয়ে কিছু একটা ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে সে বলতেছে, তোর মাকে তো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তোকে তো ছাড়বো না। তোর মা আমার যে ক্ষতি করেছে তার প্রতিশোধ আমি নিব। তোকে মেরে তুই বাঁচবি না, তোকে মেরে ফেলবো আমি। তোকে মেরে তার প্রতিশোধ নেব। তোর মায়ের ভুল তোর ওপর গড়িয়ে দিয়েছে। তোকে তো মরতেই হবে। তোকে কেউই বাঁচাতে পারবে না। আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দে কিছু লোক ঘর থেকে দৌড়িয়ে আমার ঘরে আসে। আমাকে দরজা টোকা দিচ্ছে। আমি বিছানা থেকে উঠতে পারতেছি না। এদিকে সেই লোকটি বলতেছে, তুই চিৎকার দিয়ে খুব বড় ভুল করেছিস। এবার তোকে
কে বাঁচাবে? বল এবার তোকে কে বাঁচাবে? আমি আর কথা বলতে পারি না, কি করব বুঝতেও পারি না। আমার হাত পাও আমি নাড়াতে পারতেছি না, আমার গলা দিয়ে কোনো কথা বাড়াচ্ছে না। আমি হাত পাও নাড়াতে পারতেছি না। যদি হাত পাও নাড়াতে পারতাম তাহলে অন্তত দরজাটা খুলে দিতে পারতাম, কিন্তু আমি তো কিছুই করতে পারতেছি না। আমি অনেক কষ্টে একবার চিৎকার দিয়েছি, এবার তো আর চিৎকারও দিতে পারতেছি না। কি করি আমি? আমি অনেক কষ্টে হাতটা নাড়িয়েছি, হাতটা দিয়ে ইশারা দিচ্ছি কেউ যদি দরজার ফাঁক দিয়ে দেখতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ দেখতে পারে না। একজন আমার জানালার কাছে আসে, জানালার ফাঁক দিয়ে দেখে আমি বিছানায় শুয়ে আছি। শুয়ে থেকে অনেক ওঠার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। সে লোকটি জানলা দিয়ে বলতেছে, তুমি একটু দাঁড়াও, আমরা দরজাটা খোলার ব্যবস্থা করতেছি। তাই বলতেই হঠাৎ করে দরজাটা ভেঙে 4-5 জন লোক ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই আমি যেন আগের মতো হয়ে গিয়েছি। আমি হাত পাও নাড়াতে পারতেছি, কথাও বলতে পারতেছি। আমার তো প্রচন্ড ভয় ধরেছে, আরো লোকজনকে পেয়ে আমি তো আরো ভয় পেয়েছি। দৌড়ে যেয়ে আমার এক ফুপুর গলাটি চেপে ধরেছি, ধরে কান্না শুরু করেছি। আমার ওই ফুপু আমাকে বলতেছে, কিরে পাগলে কান্দিস কেন, কি হয়েছে তোর, আর চিৎকার দিয়ে উঠলি কেন? আমার ফুপুকে আমি বললাম, জানি না, কেউ একজন দরজার ওপাশ থেকে টোকা দিল। আমি দরজার নিচে ভুলকি দিয়ে দেখলাম তার পা দুটি শূন্যে ভেসে আছে। সে হঠাৎ করে ঘরের ভেতরে প্রবেশ করে। লোকটির কি বিচ্ছিরি চেহারা, অনেক কালো দেখতে। লোকটি সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে আছে, তার মুখটি অনেক কালো। সে আমাকে বলতেছে, এবার তোকে কে বাঁচাবে? আমি আমার ফুপুকে বললাম, না, তার কোনো দরকার নেই, তোমরা যাও, যেহেতু কোনো সমস্যা হয় তাহলে ডাক দিব। আমার গ্রামের লোকজন আমাকে বলল, যা তোমার কোনো সমস্যা হলে আমাদেরকে ডাক দিও। তাই বলে তারা চলে গেল। আমিও ঘরের দরজাটা লেগে আবারও শুয়ে বললাম। ভয়ে তো আমার শরীরটা কাঁপতেছে, বারবার সেই লোকটির ওই বিচ্ছিরি চেহারাটা আমার মনে হচ্ছে। কিছুক্ষণ পর আবারও সেই টকটক আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? আমার পিছে কেন পড়ে আছো? আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। কেন আমার পিছে পড়ে আছো তুমি? আমাকে ভয় দেখিয়ে তোমার কি লাভ? দরজার ওপার থেকে লোকটি বলল, হয় তোকে মরতে হবে, নাইলে তোর মাকে মরতে হবে। আমি জানি তোর মা কোথায় আছে। তোর মা ওখানে কেন গিয়েছে জানিস? তোর মা কোনো আত্মীয়র বাড়িতে যায়নি, তোর মা গিয়েছে আমাকে বন্দি করতে। তোর বাবাও তোর মায়ের সঙ্গে আছে। আমি যদি তাদের কোনো ক্ষতি করতে যাই তাহলে আমি বিপদে পড়ব, তাই আমি তোকে মেরে ফেলবো। আমি তো জানি আমি বাঁচবো না, আমাকে বন্দি করবে অবশ্যই, তার আগে আমি তোকে মেরে ফেলবো, তোকে কেউই বাঁচাতে পারবে না। আমি তো প্রচন্ড ভয় পেয়েছি, আমি চিৎকার দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, আমি কথা বলতে পারতেছি না। হঠাৎ করে আবারও দরজাটা ভেদ করে সেই লোকটি ভেতরে প্রবেশ করলো। আমি কি করব বুঝতে পারতেছি না, পিছন দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমার মনে পড়েছে সেই হাঁসাটির কথা। হাঁসাটি হাতে নিতেই সে ওখান থেকে মিলিয়ে গিয়েছে, অদৃশ্য হয়ে গেল। আর কেউ আর আমার সামনে আসে না। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি হাঁসা নিয়ে, কেউ আর আমার সামনে এলো না। এরকম করতে করতে সারা রাত পেরিয়ে গেল। আমি তো সকাল হয়েছে বুঝতেই পারিনি। বিছানার এক কোণায় বসে আছি। হঠাৎ করে আবারও দরজায় টোকা দিল কেউ একজন। আমার শরীরটা আবারও কেঁপে উঠল।
আমার ভয়টা আরো দ্বিগুণ হয়ে গেল। হঠাৎ করে দরজার ওপাশ থেকে কেউ একজন বলতেছে, কে মা, দরজা খোল। আমি সজ্ঞানে ফিরলাম যেন। আমি দৌড়ে যেয়ে দরজাটা খুলে দিলাম। খুলে দিয়ে দেখি আমার আম্মু আর আমার আব্বু। আমি আমার আম্মুর গলাটি চেপে ধরে কান্না শুরু করলাম। আমার আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিল, দিয়ে বলতেছে, কিরা পাগলে, কি হয়েছে, কান্না করতেছিস কেন? রাত্রে কি ভয় পেয়েছিস? আমি আমার আব্বুকে কিছু বললাম না। আমার আম্মুকে বললাম, না কিচ্ছু না। আমার আম্মু আমাকে নিয়ে ভেতরে গেল। আমার আম্মু হাত মুখ ধুয়ে রান্না বসিয়ে দিল। এর ফাঁকে আমি আমার আম্মুর কাছে গেলাম, যে আমার আম্মুকে বললাম, আচ্ছা আম্মু, কালকে তোমরা কোথায় গিয়েছিলে? আমার আম্মুর মুখটা যেন শুকিয়ে গিয়েছে। আমার আম্মু আমাকে বলল, কোথায় আর যাবো, তোকে তো বলেই গেলাম আমি তোর খালার বাসায় যাচ্ছি। আমি আমার আম্মুকে বললাম, মিথ্যা কথা বলো না, তুমি খালার বাসায় যাওনি। তুমি কোন কবিরাজের কাছে গিয়েছিলে? কোন জিনকে তুমি বন্দি করতে গিয়েছিলে? আমার আম্মুর মুখটা যেন শুকিয়ে গিয়েছে। আমার আম্মু আমাকে বললো, এসব তো জানার কোনো দরকার নেই, তুই যেটা করতেছিস সেটা কর। আমি আমার আম্মুকে বললাম, তোমার সামান্য ভুলের জন্যে আমার কত বড় মাসুল দিতে হয়েছে তুমি জানো? সারা রাত আমি ঘুমাতে পারিনি। সারাটা রাত আমাকে জ্বালিয়েছে সেই জিনটি। আমাকে অনেকবারই মারার চেষ্টা করেছে। আল্লাহর অশেষ রহমতে আমি এখনো বেঁচে আছি। জানি না, হয়তো বা কালকে যদি আমাকে মেরেই ফেলতো, তখন তোমরা কি করতে? আমার আম্মু আমাকে বলল, এসব কথা আগে বলিসনি কেন? তুই আমাকে ফোন দিলেও পারতি। আমি আমার আম্মুকে বললাম, তোমার ফোনটা তুমি চেক করো, কতবার ফোন দিয়েছিলাম রাত্রেবেলা। হ্যাঁ, আমার আম্মু ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে আছে। আমার আম্মু বললো, ফোনটা না বন্ধ হয়ে গেছে, আমি তো জানি না। আমি বললাম, তা তোমরা কিভাবে জানবে? সারা রাত আমার খোঁজ খবরও নাওনি তোমরা। আল্লাহর অশেষ রহমতে অনেক কষ্টে আমি বেঁচে গিয়েছি। জানি না সেই জিনটি আবারও আসবে কি না। যদি আসে তাইলে এরপরে আমাকে মেরেই ফেলবে। আমার আম্মু আমাকে বললো, তোরা কোনো চিন্তা নেই, সেই জিনটিকে বন্দি করেছি। আমি আমার আম্মুকে বললাম, সেই জিনটি তোমার কি ক্ষতি করেছে? তুমি তাকে বন্দি করেছ। তোমাদের সঙ্গে সেই জিনটির কি সম্পর্ক, এটা আমাকে বলবে এক্ষুনি। আমার আম্মু আমাকে বললো, এসব শোনার তোর কোনো দরকার নেই। আমি আমার আম্মুকে বললাম, না, তোমার বলতেই হবে। কি হয়েছিল তোমার এই জিনের সঙ্গে, অবশ্যই তুমি বলবে। যদি না বলো তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার আম্মু আমাকে ধমক দিয়ে থামিয়ে দিল। থামিয়ে দিয়ে চলে গেলাম। তার পরের দিন সকালবেলায় আমি আমার গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসি। তারপরে তো আপনি সবই জানেন আমাদের কিভাবে পরিচয়, আমরা একই জায়গায় থাকতাম। যাই হোক সুমন ভাই, আমার ঘটনাটি এতটুকুই। ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক সুমন ভাই, এর পরবর্তী কিছু কথা ছিল যেগুলো আমি বলিনি। আশা করি মনে কষ্ট নেবেন না। আমার আম্মু আর আমার আব্বুর ক্ষতি হতে পারে, তার কারণে আমি আর কিছু বললাম না। আমি ঘটনাটি এখানেই শেষ করলাম। যাই হোক, যদি এই ঘটনাটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই পার্সোনালি আমাকে জানিয়ে দিবেন। আমি আর কথা বাড়াবো না। আপনি ভালো থাকবেন। আরেকটি কথা, আমার কাছে আরও একটি ঘটনা আছে, সেটা আমি আজকে দিলাম না। অবশ্যই সময় করে আপনাকে আমি ঘটনাটি পাঠিয়ে দিব। যাই হোক, আমি আর ঘটনাটি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রুমির ঘটনাটি তো আমার পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। রুমি আমার ফ্রেন্ড ছিল, অনেকদিন পর তার সঙ্গে কথা হয়েছে, আমার তো ভালোই লাগলো। আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ঘটনাগুলো পাঠিয়ে দেন, আমি জানি আপনাদের অনেক কষ্ট হয় ঘটনাগুলো লিখতে। আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আপনারা না থাকলে হয়তোবা আমার চ্যানেলটি এত দূরে পৌঁছাতো না। ছোট্ট একটি চ্যানেল, আপনাদেরকে আমি প্রত্যেক দিন ঘটনাগুলো উপহার দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতেও আপনাদেরকে ঘটনাগুলো উপহার দিতে পারি। আরেকটি কথা, রুমি আমাকে আরেকটি ঘটনা দিতে চেয়েছে। অবশ্যই ঘটনাটি যদি আমি পেয়ে যাই, তাহলে সবার আগে আপনাদের কাছে আমি ঘটনাটি তুলে ধরব। যাই হোক, আমি অনেক কথা বলেছি, আর কোনো কথা বলবো না। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019621356008। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত। ভূতের বাড়ি, ভূতের